15ই জুন সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এইখানটাতে 15ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। তো মিথুন রাশিতে যে মুহূর্তে সূর্য প্রবেশ করবে সে সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মিথুন রাশিতে আগে থেকে আবার সূর্যও থাকছে, দেবগুরু বৃহস্পতিও থাকছে এবং বুধও থাকছে। আর দেবগুরু বৃহস্পতি আর বুধের সাথে অবস্থানের জুতি তৈরি হবে। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি এবং কোন বিশেষ উপাচার করবে এ বিষয়ে আজকে তুলে ধরব। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শনির 7.5 চলছে এই মেষ রাশির। আগামী দিনে বহু ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো যাই হোক, সূর্যদেব রাশি পরিবর্তন, মৃগশিরা নক্ষত্রে অবস্থান। মৃগশিরা নক্ষত্রে 15ই জুন থেকে একদম থাকবে হচ্ছে 22শে জুন পর্যন্ত। তারপরে 23শে জুন থেকে একদম 5ই জুলাই পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এবং 6ই জুলাই থেকে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো যে মুহূর্তে মিথুনে প্রবেশ করবে সেই মুহূর্তে আবার বুধ কিন্তু থাকছে আবার আদ্রা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতিও থাকছে কিন্তু আদ্রা নক্ষত্রে। আর মেষ রাশির অধিপতি মঙ্গল তো অবস্থান করছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশিতে অবস্থান করছে, কেতুর সাথে জুতি তৈরি করেছে এবং রাশির অধিপতি মঙ্গল আবার অবস্থান করছে মঘা নক্ষত্রে। 29শে জুন পর্যন্ত থাকবে। তারপরে 30শে জুন থেকে একদম 22শে জুলাই পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর 23শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তারপর আবার রাশি পরিবর্তন করবে। আর রাশির উপর তো অবস্থান করছে শুক্রদেব আবার 28 তারিখ পর্যন্ত থাকবে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং দাম্পত্য জীবনের 7ম ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান শুক্র। এবং শুক্র এ সময় ভরণী নক্ষত্রে থাকছে, নিজের নক্ষত্র অবস্থান করছে শুক্র রাশির উপর। এবং 26 তারিখ থেকে আবার চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। তো যাই হোক, এরকম একটা নক্ষত্রদের অবস্থান। অপরদিকে শনির 7.5, শনি তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। আর রাহু অবস্থান করছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা হচ্ছে একাদশ ঘরে অবস্থান করছে রাহু। তো সূর্যদেবের এই যে পরিবর্তন, সূর্যদেব হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘরের অধিপতি 3য় ঘরে অবস্থান করছে। 3য় ঘর থেকে তো অনেক কিছুই দেখা হয়। 3য় ঘর হচ্ছে আমার সামাজিক পরিচিতি, সমাজে লোক পরিচিতি, সমাজে উঠা বসা। 3য় ঘর হচ্ছে কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর। 3য় ঘর হচ্ছে ছোটো ভাই বোনদের ঘর। 3য় ঘর থেকে অনেক কিছুই দেখা হয়। 3য় ঘর থেকে বিবাহের সম্বন্ধও দেখা হয়। আবার 3য় ঘর থেকে বিবাহ বিচ্ছেদ এই জিনিসটাকেও দেখা হয়। আবার 3য় ঘর থেকে কি অসুখ বিসুখের আরম্ভ, সেটা কিন্তু এই 3য় ঘর থেকেও দেখা হয়। 3য় ঘর থেকে আবার আসবাবপত্র এই সমস্ত জিনিসও দেখা হয়। এছাড়া 3য় ঘরটা কি, 3য় ঘরটা হচ্ছে নবম ঘরের 7ম ঘর। নবম ঘরটা কি ধর্মের ঘর, নবম ঘরটা কি গুরুর ঘর। তো ধর্মগুরু, তাহলে গুরুর ঘর যদি নবম ঘর হয়, তার বিপরীত তার পার্টনার অর্থাৎ শিষ্যের ঘর 3য় ঘর। তো গুরু শিষ্যের যে যোগাযোগ এই 3য় ঘরটা থেকেও দেখা হয় যে গুরুর ঘর হচ্ছে নবম ঘর আর 3য় ঘর হচ্ছে শিষ্যের ঘর। তো 3য় ঘর থেকে এছাড়া আরও অনেক কিছু দেখা হয়। 3য় ঘর হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর। 3য় ঘর হচ্ছে যাত্রার ঘর, পরিবর্তনের ঘর, অনেক কিছুই। তো যাই হোক, এই 3য় ঘরে অবস্থান করছে সূর্য হচ্ছে পঞ্চমপতি। পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর, প্রতিভার ঘর। আবার পঞ্চম ঘর হচ্ছে কি, পঞ্চম ঘর যে গ্রহ বসবে তার 7ম দৃষ্টি পড়বে একাদশ ঘরে। একাদশ ঘরটা কি লাভের ঘর। তাহলে আমাদের যে রোজগারের ইনকাম, সেই ইনকামের মূল ভিতই হচ্ছে এই পঞ্চম ঘর। অর্থাৎ যে কোনো কাজ করেই তো তারপরে ইনকামটা করতে হবে। তো যে কাজটা করব তার জন্য তো জ্ঞানের প্রয়োজন, যে কাজই করতে চাই। তো সেই জ্ঞানের ঘর, শিক্ষার ঘরই হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরটা হচ্ছে নিজের বিদ্যা দ্বারা অর্জিত করা ধন, যার জন্যই 7ম ঘরে 7ম দৃষ্টিটা পড়ে লাভের ঘরে। তো শিক্ষার দ্বারা যে ধন উপার্জন করা হয় সেটাই কিন্তু হচ্ছে পঞ্চম ঘর। তো এই ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে 3য় ঘরে
এবং দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি নবম ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, পর উপকারিতা, মায়া মমতা, ঈশ্বরীয় শক্তির কারক, তারপরে শিক্ষার কারক। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোই তো অজ্ঞানতা, অন্ধকারের অজ্ঞানতা দূর হয়। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সাথে এই অবস্থান, সূর্যের দুই ত্রিকোণের অধিপতির অবস্থান একসাথে হতে যাচ্ছে এই তৃতীয় ঘরে। এবং তৃতীয় ঘরের অধিপতি বুধ সঙ্গে রয়েছে। বুধ হচ্ছে এই তৃতীয় ঘরের অধিপতি। বুধের সাধারণ রাশি এই মিথুন রাশি। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, যুক্তির কারক, স্মরণশক্তির কারক। বুধ যাদের ভালো হয় নিজের ঘরে অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি। আর তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্যের সাথে, যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের অবস্থান, এই অবস্থানটা যথেষ্ট ভালো অবস্থান। মিলিত এই জ্যোতির মিলিত দৃষ্টি পড়ছে একদম ভাগ্যের ঘরে। যে তো অনেক কিছু এখন ভালো জিনিস ঘটবে এই মেষ রাশির 7.5 মধ্যে। রাহু একাদশ ঘরে অবস্থান করছে, রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকছে, একটা নবম পঞ্চম যোগ। রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। তাহলে কি হলো, নক্ষত্রগত একটা পরিবর্তন হয়ে গেল, একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। তার মাঝখানে পঞ্চমপতি যোগ দিচ্ছে, আবার পঞ্চম ঘরে রাশির অধিপতি অবস্থান করছে। বহু দিক থেকে এখন অনেক সমস্যার সমাধান হবে এই সূর্যের পরিবর্তনে। তৃতীয় ঘরে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হয়। তৃতীয় ঘর হচ্ছে কি মিডিয়ার ঘর, যোগাযোগের ঘর, তৃতীয় ঘর। তো যাই হোক, 15 জুন থেকে 22 জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করছি। সূর্যের অবস্থানে মৃগশিরা নক্ষত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কারণ মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে হরিণের মাথা, তার উপর 2টি সিং, অর্থাৎ একটা হরিণকে বোঝানো হয়েছে, হরিণের চরিত্র তুলে ধরা হয়েছে। হরিণ কি দুরন্ত গতিবেগে ছুটে, তাহলে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছিল তার মধ্যে আরও গতিবেগ চলে আসবে। সেটা কোন লেভেলে আসবে, যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন। সরকারি কাগজপত্রের যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো এখন ভালো মতন করে হবে। যে কাজগুলোর জন্য অপেক্ষা করছিল সেই কাজগুলো দুরন্তভাবে হবে এই মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্র খোঁজ প্রকৃতির নক্ষত্র, খোঁজাখোঁজি। কারণ হরিণের নাভিতেই তো কস্তুরি থাকে, যার গন্ধতে হরিণও কিন্তু পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসছে। তো এই যে একটা খোঁজ, আর এদিকে বুধ অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। তাহলে কি হবে, যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান, বুধের যুক্তি, বুধের স্মরণশক্তি, আর সূর্যের এই আদ্রা নক্ষত্র বলছি মৃগশিরা নক্ষত্র, আর রাহুর অবস্থান হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো এই সময় কি হবে, যে একটা গবেষণার মধ্যে যারা যুক্ত রয়েছেন, যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, এই সমস্ত দিক থেকে চরম উন্নতি। এবং নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে দেখা হয়। দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকে দেখছে এই সময়, সূর্যও দেখছে নবম ঘরকে। নবম ঘরে সূর্যও তো কারক, কারণ সূর্য হচ্ছে রাজা, আর নবম ঘর হচ্ছে ধর্ম। রাজার কর্তব্যই হচ্ছে ধর্মকে রক্ষা করা এবং ধর্মপথে চলা। তো এই নবম ঘর থেকে কী হয়, নবম ঘর হচ্ছে কি উচ্চ শিক্ষা। তো উচ্চ শিক্ষাটা গুরুর মাধ্যমে, গুরুর যে জ্ঞান সেই জ্ঞানটা পাবে এই সময় এই মেষ রাশি। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সফলতার দিকে এগিয়ে যাবে এই সময়কালে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে কি মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন এই মেষ রাশি এই জিনিসটাও চিনতে পারবে যে বিশ্বাসঘাতকদের চেহারা উঠে আসবে। যাদের উপর বেশি বিশ্বাস করবে, বা যারা নিজের লোকের দ্বারা বিশ্বাসঘাতকতা, বা বাইরের লোকের দ্বারা যারা বিশ্বাসঘাতকতা হবে, এরকম লোক কিন্তু উঠে চলে আসবে, যে এই লোকগুলো বিশ্বাসঘাতক। এই জিনিসগুলোও দেখতে পাবে। যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। তো যাই হোক, 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত তখন আবার সূর্য চলে আসবে আদ্রা নক্ষত্রে, এবং এর মাঝখানে আবার বুধ রাশি পরিবর্তন করে আসবে একদম চতুর্থ ঘরে। আবার ওদিকে শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে নিজের ঘর বৃষ রাশিতে চলে আসবে। শুক্র ধনসম্পত্তির ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরেই অবস্থান করবে। আর এদিকে সূর্য আর দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে, তার দৃষ্টি আবার এই ভাগ্যের ঘরে পড়বে। এই সময়টাও যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যাদের বিদেশ সংক্রান্ত যাওয়ার অসুবিধা তৈরি হচ্ছিল, গ্রিন কার্ড, ভিসা, তারপরে পাসপোর্ট, এই সমস্ত জনিত সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো দূর হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন
তাদের কাজগুলো ভালো হবে। অনুসন্ধান গবেষণা এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার দিকটা আরও যথেষ্ট উন্নতি হবে এই মেষ রাশির ক্ষেত্রে। কর্মজীবনটাও যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে কিভাবে লাভকে বাড়ানো যায়, লাভ কিভাবে হবে কোনো কাজে, এই সমস্ত চিন্তাগুলো যথেষ্ট চলে আসবে। পরিকল্পনা জিনিসটা, প্ল্যান জিনিসটা বেশিভাবে চলে আসবে এই সময়কালে। যে কোনো কাজকে সমীক্ষা, যুক্তি, তর্ক নিয়ে বুঝে নেওয়ার প্রবণতা বেশি থাকবে এই সময় মেষ রাশির। এই সময়কালে মুখের কথাতে কাজ হবে না, কাগজ কলমে কাজ হবে, এরকম টেন্ডেন্সি চলে আসবে এই মেষ রাশির। তারপরে 6 জুলাই চলে আসবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এই সূর্য। আরও ভালো ফল দিবে এই সময়কালে। গুরুর নক্ষত্র অবস্থান খুবই ভালো ফল দিবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সোশ্যাল কাজের দিকে যথেষ্ট মন চাইবে। ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, ধর্মের কথা বলা, ধর্মপথে চলা, এই সমস্ত বিশেষ করে জেগে উঠবে। গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে। পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি হবে। এই সময়কালে সন্তান পিতার সাপোর্ট পাবে যথেষ্ট। যারা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন বা কোনো কর্মের জন্য চেষ্টা করছেন, এই কাজগুলো হবে। যাদের সরকারি কিংবা বেসরকারি কাজের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো আটকে ছিল, সেই কাজগুলো হবে এই সময়কালে। খুবই একটা ভালো সংযোগ এই 3টি গ্রহের অবস্থান এই 3য় ঘরে। শনি 7.5 চলছে, শনি ব্যয় ঘরে অবস্থান করছে। শনি 7.5 মেষ রাশিকে এটাই বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তার 7ম দৃষ্টি পড়ছে একদম সেই রোগ রিপু ঋণ অসুখ বিসুখের ঘরে। তো এই সময়কালে ফ্যামিলিতে অসুখ বিসুখ, তার ট্রিটমেন্ট, এই সমস্ত দিক এগুলো দেখা যাচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যের অবস্থান, যত সমস্যা হবে তার সেই সমস্যার সমাধানও হবে। এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে। যে সমস্যা তৈরি হবে তার সমাধান হবে না সেটাও না, যথেষ্ট সমাধান হবে এবং যথেষ্ট এগিয়েও যাবে এই মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরু দীক্ষা নেননি, গুরু দীক্ষা অবশ্যই নেবেন, কারণ ওই যে বললাম গুরু শিষ্যের একটা কানেকশন তৈরি হচ্ছে। 9ম ঘর গুরুর ঘর আর 3য় ঘরটি হচ্ছে শিষ্যের ঘর। অতএব যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। আর যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের মেনটেন করতে হবে। বিশ্বাসের জায়গাটা খোলামেলা করলে চলবে না। যে সমস্ত কাজ নিজেকে করার প্রয়োজন রয়েছে সেই কাজগুলো অবশ্যই করতে হবে। টাকা পয়সার ব্যাপারে কারোর অথরাইজ নেওয়া যাবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। এছাড়া যথেষ্ট ভালো সময়, 3টি গ্রহের জুতি যথেষ্ট ভালো সময় নিয়ে আসবে মেষ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবো। এই মেষ রাশি সম্পর্কিত অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। আশা করছি যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।